এই 12% মুসলমানদের উপরে আস্থা রেখে হিন্দুরা হায়দ্রাবাদ নগরী মুসলমানদের শাসন ক্ষমতার অধীনে পরিচালনা করাকেই প্রেফার দিয়েছিল। ইভেন 47-এ যখন দেশ বিভক্ত হবে, হায়দ্রাবাদ নগরী কার অধীনে থাকবে এই নিয়ে যখন ভোটাভুটি হয়, জনগণ রায় দিয়েছিল তারা মুসলমানদের অধীনে, মুলকদের, নিজামুল মুলকদের অধীনে তারা অবস্থান করবে। কিন্তু দুর্ভাগ্য, 1 বছরের ব্যবধানে সেই জায়গাটা ভারত তার আধিপত্যবাদের করাল গ্রাসে নিমজ্জিত করেছিল। এই যে আধিপত্যবাদীদের যে চিন্তা, এই কলোনিয়ালিজমের এই চিন্তা থেকে এখনো পর্যন্ত এই বাংলাদেশ বা বঙ্গপ্রদেশ বের হতে পারে নাই, ফলে দীর্ঘ সময় ধরে তাকে অনেক বেশি রক্ত দিতে হয়েছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই পলাশী ট্রাজেডি দিবস শীর্ষক আলোচনা সভায় আমাদের মাঝে প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত আছেন, যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মতিউর রহমান আকন্দ স্যার, মাহফুজুর রহমান আকন্দ স্যার, উপস্থিত অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, একান্ত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রায় 268 বছর পরে দীর্ঘ একটি জার্নি, এই দীর্ঘ সময় পরে এসে আবার এই দিনে 23শে জুন পলাশীর এই আলোচনাগুলো করছি। প্রতি বছরই এই দিনটি আমাদের সামনে আসে, আমরা এই দিন আলোচনা করি, এখান থেকে আমরা ইতিহাসের খোরাক নেওয়ার জন্য চেষ্টা করি এবং বারবার আমরা ইতিহাস অধ্যয়ন করে নিজেদেরকে এই বার্তাগুলো আত্মস্থ করা এবং জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করি যে আমাদের সময়গুলো আবর্তিত হয় এবং আমাদের চিন্তা ভাবনাগুলো পূর্বের মতোই আবার নোংরা হয়ে যায়। সুতরাং ইতিহাস অধ্যয়নের মধ্য দিয়ে আমরা যেন নিজেদেরকে পরিশীলিত করে ফেলতে পারি, এই উদ্দেশ্যেই পূর্বের ইতিহাস, এই ট্র্যাজেডিগুলো আমরা বারংবার অধ্যয়ন করা এবং জাতির সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করি। বাংলার এই ইতিহাস বা বঙ্গপ্রদেশের ইতিহাস সাময়িক সময়ের কোনো ইতিহাস নয়, এগুলো হাজার হাজার বছরের ইতিহাস। বঙ্গপ্রদেশের জন্ম অনেক গভীর ইতিহাসের গর্ভ থেকে, এবং এই বঙ্গপ্রদেশের ইতিহাসগুলো বিশ্লেষণ করলে এক সংগ্রামী ইতিহাসের কথা পাওয়া যায়। পৃথিবীর অনেক দেশ রয়েছে যে দেশগুলোর ইতিহাস ঘাটলে এমন সংগ্রাম মুখর ইতিহাসের কথা আমরা জানতে পারি না। এত যুদ্ধ করে তাদের স্বাধীনতা অর্জন করতে হয়নি, ভাষার জন্য প্রাণ দিতে হয়নি, স্বাধিকারতার জন্য এত মানুষের জীবনকে উৎসর্গ করতেও তাদের হয় না। কিন্তু বাংলাদেশের এই অঞ্চলের ইতিহাসটাই হচ্ছে যুদ্ধ, বিগ্রহ এবং নিজেদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য জীবন দেওয়ার একটি ইতিহাস। সেই প্রাচীন কাল থেকেই, বিশেষ করে প্রাগৈতিহাসিক যুগ থেকেই দ্রাবিড়দের সময়, তৎপরবর্তী আর্যদের আগমন, এরপরে ধারাবাহিকভাবে পাল বংশ, সেন বংশ বা মৌর্য, গুপ্ত এইসব শাসনগুলো পেরিয়ে এই বঙ্গপ্রদেশ সবসময় স্বাধীন থাকার জন্য চেষ্টা করেছে, স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা টিকিয়ে রাখার চেষ্টা করেছে, আবার স্বাধীনতা তারা হারিয়েছে। বাংলাদেশের সর্বশেষ যে অধ্যায়ের কথা আমরা আলোচনা করছি, এটা একটা লং টাইম ধরে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, সভ্যতার ক্ষেত্রে একটা বিনির্মাণ রচনা করতে সক্ষম হয়েছিল। আপনারা জানেন, এই অঞ্চলে যখন 1204 সালে বখতিয়ার খলজি মাত্র 17 ঘোড়সাওয়ারি নিয়ে এই অঞ্চল অধিগ্রহণ করেছিল, সে যখন আগমন ঘটেছিল বিনা রক্তপাতে এই অঞ্চলটি তারা গ্রহণ করতে সক্ষম হয়েছিল। লক্ষণ সেন মুসলমানদের শৌর্যবীর্যের ইতিহাস জানার কারণে এই প্রতাপশালী অত্যাচারী রাজা পেছনের দরজা থেকে পালিয়ে চলে গিয়েছিল এবং বিনা রক্তপাতে এই বঙ্গপ্রদেশ মুসলমানদের অধীনস্থ হয়েছিল। দীর্ঘ 550 বছর মুসলমানরা এখানে শাসন করেছে, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন মুসলমানরা রচনা করতে সক্ষম হয়েছিল। এই সময়ে 550 বছরের ইতিহাসে 30% মাত্র মুসলমান ছিল এবং 70% ছিল হিন্দু ধর্মাবলম্বী। যেখানে 550 বছর মুসলমানরা শাসন করেছে, সেখানে জোরপূর্বক হিন্দুদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করার চাইতে ইসলামের সৌন্দর্যগুলো তাদের সামনে উপস্থাপন করার মধ্য দিয়ে শাসন ক্ষমতা পরিচালনা করার নীতি গ্রহণ করেছিল মুসলমানরা, যার ফলে ব্রিটিশ অধিগ্রহণ করার পরেও
আপনারা হায়দ্রাবাদের ইতিহাসগুলো পড়েছেন, সেখানে দেখবেন নিজামুল মুলকদের শাসন ছিল। 82,000 বর্গ মাইলের একটা এরিয়া, বাংলাদেশের চাইতে অনেক বড় এরিয়া সেটা। সেখানে ব্রিটিশ শাসিত অঞ্চলেও ব্রিটিশরা শাসন করত, কিন্তু নিজামুল মুলকরা হায়দ্রাবাদ নগরী শাসন করত। সেখানে 12% মুসলমান ছিল, 80% হিন্দু ছিল, 8% অন্যান্য ধর্মাবলম্বী ছিল। এই 12% মুসলমানদের উপরে আস্থা রেখে হিন্দুরা হায়দ্রাবাদ নগরী মুসলমানদের শাসন ক্ষমতার অধীনে পরিচালনা করাকেই প্রেফার দিয়েছিল। ইভেন 47-এ যখন দেশ বিভক্ত হবে, হায়দ্রাবাদ নগরী কার অধীনে থাকবে এই নিয়ে যখন ভোটাভুটি হয়, জনগণ রায় দিয়েছিল তারা মুসলমানদের অধীনে, নিজামুল মুলকদের অধীনে তারা অবস্থান করবে। কিন্তু দুর্ভাগ্য, 1 বছরের ব্যবধানে সেই জায়গাটা ভারত তার আধিপত্যবাদের করাল গ্রাসে নিমজ্জিত করেছিল। এই যে আধিপত্যবাদীদের যে চিন্তা, এই কলোনিয়ালিজমের এই চিন্তা থেকে এখনো পর্যন্ত এই বাংলাদেশ বা বঙ্গপ্রদেশ বের হতে পারে নাই। ফলে দীর্ঘ সময় ধরে তাকে অনেক বেশি রক্ত দিতে হয়েছে। এই 1757 সালের যে হিস্ট্রিগুলো আমরা পড়ছি, এই ইতিহাসের অধ্যয়নটা কেন করি, সময়ে সময়ে এগুলোর রিপিটেশন হয়। 1757 সালে একটা ঘটনা ঘটেছিল, যেই ঘটনার ক্রীড়ানক যারা ছিল তারা ছিল নবাবের বংশীয় মানুষ। তার সবচেয়ে আপন মানুষগুলোই এই দুর্ঘটনাগুলো ঘটিয়েছিল। ঠিক একই রকম মানুষগুলো যখন এই দুর্ঘটনা ঘটিয়ে নবাবের কাছ থেকে ক্ষমতা নিল, নবাবকে হত্যা করলো, এই হত্যাকাণ্ড ঘটানোর পরেই তাদের করুণ পরিণতি যে হয়েছিল, ইতিহাস তো তা লিখে রেখেছে। কিন্তু আমরা দেখেছি এই অঞ্চলে 200 বছর, 190 বছর পরে এসে জুনগরের ইতিহাস, গোয়ার ইতিহাস, মানভাদরের ইতিহাস, এখানে আসামের ইতিহাস, এই ইতিহাসগুলো আমাদেরকে কি শিক্ষা দেয়? লেন্দুক দর্জি, সিকিমের ইতিহাস আমরা পড়েছি। লেন্দুক দর্জির মতো এরকম আরাক মির্জাফরের তো জন্ম হয়েছিল ঠিক 200-190 বছর পরে এসে। ইতিহাস কেন এই রিপিটেশনগুলো হচ্ছে এবং বারংবার এই জাতীয় বিশ্বাসঘাতকদের জন্ম ইতিহাসের বুকে তৈরি হচ্ছে, যারা তার স্বজাতিকে পরাধীন করেছে এবং স্বজাতির বুকে কুঠারাঘাত করেছে। পলাশীর ইতিহাসগুলো আমরা এই কারণেই পড়ি যে পলাশীতে যে মানুষগুলো তাদের ক্ষমতা দখলের জন্য এমন একটা অপকর্মগুলো করেছিল, যার ফলশ্রুতিতে এই অঞ্চলে কত বড় বড় দুর্ভিক্ষের মুখোমুখি হতে হয়েছিল। পলাশী উত্তর এই বাংলাদেশ বা বঙ্গপ্রদেশ বা ভারতবর্ষের ইতিহাসগুলো খুব করুণ একটা দাঙ্গা হাঙ্গামা ইতিহাস রচনা হয়েছে। 190 বছরের ব্রিটিশ শাসনের ইতিহাস কোনো হাসি তামাশার ইতিহাস নয়। ইন্ডিয়ান গেটে তারা এখনো পর্যন্ত খোদাই করে লিখে রেখেছে মুক্তিকামী জনতা যারা শহীদ হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে, সেখানে 96,000 মানুষের লিস্ট সেখানে খোদাই করা আছে। 62,000 মানুষের লিস্ট সেখানে রয়েছে যারা মুসলমান। অথচ এই অঞ্চলে হিন্দুদের বসবাস বেশি, কিন্তু স্বাধিকার আন্দোলন লড়াইয়ের জন্য মুসলমানদের কন্ট্রিবিউশনটা এখানে অনেক বেশি ছিল। এই যে ব্রিটিশদের 190 বছরের ইতিহাস, উপনিবেশবাদীদের ইতিহাস, দুর্ভিক্ষের ইতিহাস এখানে ছিল। এরা আমাদেরকে শুধুমাত্র ভৌগোলিকভাবে যে পরাধীন করেছে তা নয়, আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, তাহাজিব, তামাদ্দুন, ইমান, আকিদা, রাজনীতি, অর্থনীতি সব দিক থেকে এই প্রদেশকে তারা পঙ্গু করে দিয়েছিল। আপনারা জানেন ম্যাকলি কমিশন গঠন করা হয়েছিল 1843 সালে। 100 বছর পরে গিয়ে এই অঞ্চলে মানুষদের শিক্ষা দীক্ষায় উন্নত করার জন্য তারা একটা কমিশন গঠন করেছিল। আর এই 100 বছর ধরে আমাদের মৌলিক শিক্ষার অধিকার থেকে এই অঞ্চলের মানুষদেরকে তারা বঞ্চিত করেছিল। এই 100 বছরের ইতিহাস আমরা বিশ্লেষণ করে যেই জিনিসটা পাই, সেখানে মুসলমানদের 82,000 মক্তব বা মাদ্রাসার শিক্ষা কাঠামো মুসলমানরা তৈরি করেছিল এই অঞ্চলে। এই 82,000 মক্তবে এভারেজে 400 মতো করে গড়ে শিক্ষার্থীরা পড়াশোনা করত। এই মক্তব ব্যবস্থাগুলো তারা 100 বছর ধরে ধ্বংস করেছে। চিরস্থায়ী বন্দোবস্ত, এরপরে তারা সূর্যাস্ত আইন, এই জাতীয় আইন প্রণয়ন করে মুসলমানদের কাছ থেকে জমিদারিগুলো কেড়ে নিয়ে সেখানে আর একজনের বন্দোবস্ত তারা এখানে করেছিল নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। এই জিনিসগুলো আমাদেরকে ইতিহাস এই জিনিসগুলো স্মরণ করিয়ে দেয় এই কারণে যে এখনো এই বাংলাদেশের যে শত্রু যারা রয়েছে এগুলো আমাদের আশেপাশেই বসবাস করে। 2-4 পয়সা দিয়ে এগুলো বিক্রি হয়ে যায়, নিজের স্বজাতির কথা চিন্তা করে না। কারণ তারা চিন্তা করে আমি ক্ষমতা পরিবর্তন হলে সেকেন্ড হোম তো বিদেশে আছে, আমি পালিয়ে চলে যাব। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে।
ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।